doesn't understand pain or blood. The gods told you. Then I defy the god. আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এ বছরে মুক্তি পাওয়া এবং মুক্তি পেতে যাওয়া সবচেয়ে বড় সিনেমা ক্রিস্টোফার নোলানের ওডিসি। কেমন হলো এই সিনেমাটি এবং এই সিনেমাটি কি সত্যি বাংলাদেশের মানুষদের জন্য সিনেপ্লেক্সে যে দেখার উপযোগী এবং উপভোগ্য? আসুন আলোচনা করা যাক টম হল্যান্ড, জেন্ডেয়া, ম্যাট ডেমনের দ্য ওডিসি। ওডিসি গল্পটি মূলত গ্রিক সাম্রাজ্যের একটি মাইথোলজিক্যাল স্টোরির উপর নির্মিত। এটি দুটি বইয়ের উপরে লেখা হয়েছে, যার মধ্যে প্রথম বইয়ের সেকেন্ড পার্ট, অর্থাৎ এই মুভিটি হচ্ছে সেকেন্ড পার্ট গল্পের উপর নির্ধারিত। প্রথম পার্টটি মূলত ট্রয় সাম্রাজ্যের উপরে নির্মিত, যেটি অলরেডি ট্রয় নামে একটি সিনেমায় দেখা। এখানে দ্য ইলিয়াদ বইটির উপর নির্মাণ করা হয়েছে ট্রয় এবং দ্য ওডিসি নির্মাণ করা হয়েছে ওডিসি বইয়ের উপরে, এবং ওডিসি শুরু হয় যেখানে ট্রয় সিনেমাটি শেষ হয়েছে সেখান থেকে। ওডিসি গল্পটি শুরু হয় ট্রয় মুভিটি যেখানে শেষ হয়েছে, অর্থাৎ যেখানে হারকিউলিস মৃত্যুবরণ করে এবং ট্রয় সাম্রাজ্যের উপরে অ্যাটাক করে দ্য ওডিসির পুরো টিম। দ্য ওডিসি চরিত্রটি প্লে করেছে ম্যাট ডেমন। ম্যাট ডেমন ট্রয় সাম্রাজ্য ধ্বংস করে ফেলেছে, ট্রয় সাম্রাজ্য কষ্টের সাথে বিশৃঙ্খলভাবে এবং তাদের সাথে তারা চিটিং করে তারা মূলত এই যুদ্ধটি জয় করে। এখন ম্যাট ডেমন তার বাড়িতে ফিরে আসতে চায়, তার পরিবারের কাছে, তার সন্তানের কাছে, তার সাম্রাজ্যের কাছে। কিন্তু তার উপরে একটি অভিশাপ ছিল, যদি তিনি ট্রয় সাম্রাজ্যকে ধ্বংস করে তাহলে সে 20 বছরের আগে তার দেশে ফিরতে পারবে না। এখন ম্যাট ডেমন কি তার দেশে ফিরতে সত্যি 20 বছর লাগে এবং সে কি পারে তার পুরো সৈনিক সামঞ্জস্য নিয়ে তার বাড়িতে ফিরতে? তার যে পরিবার তার থেকে দূরে রয়েছে, তার রাষ্ট্রে, তারা কি সত্যি 20 বছর তার পিতাকে ছাড়া, তার স্বামীকে ছাড়া পরিপূর্ণভাবে থাকতে পারে? তাদের উপরে কি অ্যাটাক হয় না? তাদের দেশ কিরকম অবস্থায় থাকে? এই পুরো জার্নিটাকে নিয়ে যেরকমভাবে ক্রিস্টোফার নোলান বলেছেন, এটি হচ্ছে ওডিসির বাড়ি ফেরার গল্প বা হোম কামিং স্টোরি। এখন এই যে পুরো জার্নি, অর্থাৎ ওডিসিসের তার দেশে ফেরার 20 বছরের জার্নি, তার সাথে কি কি হয়, কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, সে কি সত্যি তার পুরো সাম্রাজ্যকে নিয়ে ফিরতে পারে, এবং তার বাড়ি, তার যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের ভিতরে তার ওয়াইফ, তার স্ত্রী এবং তার সন্তান টম হল্যান্ডের জীবনে কি হচ্ছে এই 20 বছরে, কি কি পরিবর্তন আসছে, একটা সাম্রাজ্য রাজা ছাড়া কিভাবে চলছে, তা নিয়ে মূলত এই দ্য ওডিসি গল্পটি কেন্দ্র করে পড়ছে। সবচেয়ে বড় প্রশ্ন, সারা বিশ্বের সাথে বাংলাদেশে মুক্তি পেয়েছে বিশাল বড় স্টার কাস্ট, অন অফ দ্য বিগেস্ট ডিরেক্টরের সিনেমা। দেখুন, যখনই একটি সিনেমা বিগেস্ট ডিরেক্টর দ্বারা পরিচালিত হয় এবং বিগেস্ট কাস্টের সাথে, মানুষের প্রথম চিন্তাই থাকে যেটা বড় স্কেলে আমরা দেখবো, বড় কিছু দেখবো, অ্যাকশন দেখবো, বড় ভিজুয়াল দেখবো, অথবা এমন কিছু কনসেপ্ট দেখবো যা কখনো দেখি, যেহেতু ক্রিস্টোফার নোলানের সিনেমা। আপনি যদি এই চিন্তা ভাবনা নিয়ে যেয়ে থাকেন তাহলে আপনি বিশাল বড় কি বলে হতাশার সম্মুখীন হতে চলেছে। কারণ এই সিনেমাটিতে বড় ভিজুয়াল, শুধুমাত্র দৃশ্যকে দেখানো হয়েছে, বড় ভিজুয়াল কোনো অ্যাকশন নেই, কোনো বিল্ড আপ নেই, কোনো ক্যারেক্টারকে খুব বিশাল বড় করে দেখানো হয়নি, কোনো যেটা বলে স্পাইস নেই, কোনো মশলাদার কমার্শিয়াল সিনেমা এটা নয়, কোনো হাই কনসেপ্ট সিনেমা। এটি হচ্ছে একটি ড্রামা। একজন ব্যক্তি যে এমন কিছু কাজ করেছে যার জন্য তিনি এখন পরিপূর্ণভাবে নিজের কাছে নিজে হতাশাগ্রস্ত এবং নিজের কাছে নিজে অপরাধ। সে এতগুলো খুন করেছে, চিটিং করেছে, এতগুলো মানুষের মৃত্যুর দায়ী হয়েছে। সে যেমন নিজের কাছে নিজে অপরাধী, তেমন তার পরিবারের কাছে যাওয়ার তার একটা আপত্তি। এই আপত্তি আর এই অপরাধ বোধের মাঝে ম্যাট ডেমন তার পুরো জীবনের 20 বছর কিভাবে অতিবাহিত করে এবং এই 20 বছর কেন লাগে তা নিয়ে মূলত দ্য ওডিসি সিনেমাটাকে তুলে ধরেছেন ক্রিস্টোফার নোলান। এখানে আপনি যদি রবার্ট প্যাটিনসনের কথা বলেন, যিনি ব্যাটম্যান প্লে করেছেন, অথবা টম হল্যান্ডের কথা, তাদের চরিত্রটি খুবই ছোট। মূলত পুরো সিনেমাটাই দেখানো হয়েছে ম্যাট ডেমনের ক্যারেক্টারকে বেস করে, যিনি ওডিসি চরিত্র প্লে করেছেন।
এবং তার চরিত্রটাকেও খুব বেশি স্টাইলিশড করা হয়নি। কারণ আপনি যদি ওডিসির গল্প বলেন, ওডিসির সবচেয়ে হাই পিক পয়েন্ট থাকে যখন দ্য ট্রোজান হর্স তার অ্যাকশন সিকোয়েন্সটা দেখানো হয়, সেই অ্যাকশন সিকোয়েন্স দেখানো হয়। এখানে মাল্টিপল ম্যাজিক্যাল সিকোয়েন্স রয়েছে, বিভিন্ন গ্রিক মিথোলজির দেবতার ইন্টারভেশন রয়েছে, তাদেরকে এই গল্পের মধ্যে দেখা গেছে, কিন্তু কোনো চরিত্রকে প্রপারলি দেখানো হয়। এবং আপনি যদি মনে করে থাকেন একটা নিউ কনসেপ্ট টাইম লাইন নন লিনিয়ার ফরম্যাটে, যেরকম ক্রিস্টোফার নোলান স্টাররা এখান থেকে এটা এই টাইম লাইন থেকে তিনটাকে একত্রে মিলে আপনার মাথা পুরো ব্লক করে দেবেন, তা এখানে মূলত দুইটা থেকে তিনটা টাইম লাইনে খেলতেছে। যে টাইম লাইনে ম্যাট ডেমন ফিরতেছে, একটা টাইম লাইনে তার ছেলে মেয়ে তাকে নিয়ে কথা বলছে, এবং মাঝখানে কিছু টাইম লাইনে ন্যারেটর চেঞ্জ হতে থাকছে। এখানে জেন্ডার চরিত্রটাও খুব ছোট। যদি ছোট্ট করে বলি এই সিনেমাটা কেমন হয়েছে, আপনি যদি বড় কোনো অ্যাকশন বা মাস মুভি যেটাকে বলে বা হলিউড মাসালা ফিল্ম যেটাকে বলে সেটা নিয়ে চিন্তা করে দেখে থাকেন, তাহলে আপনি অনেক হতাশ হতে চলেছেন। আপনি যদি একটা ড্রামা মুভি দেখতে চান যেটা বিশাল বড় করে বানানো হয়েছে, যেটা বলা হয় আইম্যাক্স ফরম্যাটে বানানো হয়েছে, তাহলে হয়তো ভালো লাগতে পারে কিছু কিছু জায়গায়। আমার ওভারঅল খুব বেশি ভালো লাগেনি, কিছু জিনিস ভালো লেগেছে, যেমন ম্যাট ডেমনের যেভাবে তার ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে, তার যে জার্নিটাকে দেখানো হয়েছে, তিনি যেভাবে তার জার্নিটার শেষ প্রান্তে পৌঁছায়, পুরো জার্নিটাকে আমার খুব ভালো লেগেছে। তার চরিত্রটাকে যেভাবে সময়, স্পেস এবং যেই কনফ্লিক্টটার মাধ্যমে দেখানো হয়েছে সেটা আপনাকে খুব ভালো লাগে। এখানে কিছু ছোট ছোট স্টোরি আছে এই গল্পটার মধ্যে, একটা স্টোরির মধ্যে অনেকগুলো মাল্টিপল ছোট ছোট স্টোরি রয়েছে, সেটা ভালো লাগতে পারে। কিন্তু ওভারঅল মিলিয়ে আপনি যদি বলেন আপনার ইমোশনগুলো, এই যে স্বামী স্ত্রীর মধ্যে ইমোশন, ম্যাট ডেমনের তার স্ত্রীর সাথে দুজনের একসাথে সময় খুবই অল্প সিনেমায় দেখানো হয়েছে। বাবা ছেলের সম্পর্ক, সেই সম্পর্কটাকে খুব বেশি স্পেস দেওয়া হয়, খুব কম সময় ছিল। আপনি যাকে কোনোদিন দেখেননি, যাকে কোনো সময় জানেন না, তার এক্সিস্টেন্স নিয়ে কোশ্চেন না তুলে আপনি বলছেন তিনি বেঁচে আছেন, কেন বেঁচে আছেন তার কোনো জবাবদিহিতা নেই। এখানে রবার্ট প্যাটিনসনের ক্যারেক্টারটা পুরো একটা ব্ল্যাঙ্ক ক্যারেক্টার, ওনাকে কোনো ক্যারেক্টার ক্রিয়েট করতে দেওয়া হয়নি। সব মিলিয়ে যদি বলি, ক্রিস্টোফার নোলানের আমার এখন পর্যন্ত সবচেয়ে এভারেস্ট সিনেমা লেগেছে দ্য ওডিসি।